আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটু যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসলে অনলাইন ক্লাস তো সবসময় ভয় থাকতে হয়, কখন কোনটা আবার প্যাচ লেগে যায় আর কি, এরকম। হ্যাঁ, তো একটু যারা জয়েন করছেন একটু অ্যাক্টিভ আমাকে একটু কমেন্ট করবেন যে ভয়েস ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু কনফার্ম করবেন যারা জয়েন করছেন যে ভয়েস ঠিক আছে কিনা এবং ভোট দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, সব ঠিক আছে না? আচ্ছা, ওকে। আর ফোন এখনো এটা ঠিক করতে পারি নাই, এখন ভাবতেছি ক্যামেরা একটা কিনতে হবে আর কি। ফোন যেহেতু ঠিক না হয় তাহলে একটা ক্যামেরা কিনতে হবে। ক্যামেরায় তো আর মনে হয় রোটেশন সমস্যা থাকে কিনা আমি জানি না। আপনাদের জন্য এটা অবশ্য সবকিছুর একটা ভালো খারাপ দিক আছে। এখন যদি ক্যামেরা একটা কিনি তাহলে ওটা হয়তো আরো ভালো রেজুলেশন হয়ে যাবে আর কি। সমস্যা নাই, যেহেতু নাই হয় এখন আর কি করার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাই হোক। আর আরেকটা হচ্ছে আপনাদের আহ, আপনাদের হচ্ছে এই দেখছেন চাবি খুঁজতেছি কয়দিন যাবত, চাবি প্যান্টের পকেটে রেখে দিচ্ছি। তো আপনাদের এই আগামী সপ্তাহ থেকে আপনাদের রুটিন ফিক্সড করে দেওয়া হবে কোন দিন কি ক্লাস আর কি। হ্যাঁ, ম্যাথ, তারপরে হচ্ছে ইংরেজি, মানে একসাথে এক সপ্তাহে সব সাবজেক্ট নেওয়া যাবে না। যেমন হচ্ছে যে যেহেতু 4 দিনের বেশি 5 দিন দিলে আবার আপনাদের নাকি প্রেসার হয়ে যাবে। আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা 5 দিন ক্লাস করতে পারবেন কিনা। হ্যাঁ, 5 দিন যদি ক্লাস করতে পারেন তাহলে সমস্যা নেই। উইকলি 2টা ইংরেজি ক্লাস থাকলো, আবার পরের সপ্তাহে 2টা ম্যাথ ক্লাস থাকলো, আদার্স সাবজেক্ট গুলো একটা একটা করে থাকলো। যদি 4টা করে করেন তাহলে হচ্ছে এরকম করতে হবে, যেমন ম্যাথের কয়েকটা টানা 2-3টা ম্যাথ হইলো, আবার ইংরেজি হইলো, আবার হচ্ছে জিকে হইলো। মানে সর্বোচ্চ 4টা ক্লাস যদি আপনারা 4 দিন করেন, 4টার বেশি তো আর করা যাবে না। কারণ একদিন ইংরেজি, একদিন ম্যাথ, একদিন ইংরেজি, একদিন আইসিটি, একদিন বাংলা। হ্যাঁ, তো দেখা যায় ম্যাথের একটা চ্যাপ্টার করাইলাম, অর্ধেক করাইলাম, বাকি অর্ধেক আবার পরের সপ্তাহে চলে যেতেছে। ওই এক সপ্তাহে তো ওই অর্ধেক ভুলে যাবেন না, বিষয়টা এরকম। সো 5 দিন করতে বললেও ভালো, টিচাররা থাকবেন, আমিও নিব ক্লাস। আর নাইলে হচ্ছে ওইভাবে করতে হবে, যেমন লাস্ট একদিন আমি একটা জিকের ক্লাস নিলাম, আজকে আর একটা জিকের ক্লাস নিয়ে যেতেছি। যেমন ম্যাথের 3টা টপিকের ক্লাস হয়েছে, ইংরেজির 2টা টপিক আমি নিয়েছি, জিকের একটা হচ্ছে, তা আজকে একটা জিকে নিয়ে নিলাম, তাহলে জিকে একটু আগাইলো। মানে এভাবে যেভাবে সুবিধা হয় আমার মনে হয় এভাবেও করা যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অবশ্য হ্যাঁ 5 দিন দেওয়া যাবে, রোজা তো আর বেশি দিন নাই। ঈদের পরে তাহলে আচ্ছা আপনাদের, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, আপনাদের ঈদের পরে থেকে, ঈদের আগে, ঈদ তো চলে আসছে এমনিতেও হচ্ছে, আপনাদের একটু মেন্টালিটি ঠিক রাখেন যে ইনশাল্লাহ ঈদের পর থেকে 5 দিন ক্লাস দেবো আপনাদেরকে। হ্যাঁ, ঈদের পর থেকে 5 দিন ক্লাস থাকবে। আপাতত রোজার মধ্যে এমনিতেই টায়ার্ড,
টিচাররাও টায়ার্ড থাকি, তো সবকিছু মিলে রোজার পর থেকে তো আর খায়াটা এনার্জি থাকবে, চেষ্টা করবেন 5 দিন, তাহলে হচ্ছে আমি আপনাদের ইয়াটা একটু ভালোভাবে শেখাইতে পারবো, ক্লাস সংখ্যা মানে বাড়ানো যাবে আর কি। ঠিক আছে, ঈদের পর এখন না, ঈদের পরে, এখন না, ঈদের পর থেকে। ঠিক আছে, এখন সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমি অলরেডি ডিসক্রিপশন লিখে দিছি যে সেদিন আমরা হচ্ছে ব্যাংক জাস্ট একটু শুরু করছিলাম ব্যাংক জিকে নিয়ে, তো ব্যাংক জিকে 2 লেখেন, লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ব্যাংক জিকে 2, অর্থাৎ লিখতে মার্কার সব একরকম, তো কোনটা ভালো আর কোনটা বোঝা যায় না, মানে সবগুলোই দেখতে চকচকা। আচ্ছা, ব্যাংক জিকে 2। আচ্ছা, আপনাদের যেহেতু আপনারা ব্যাংকের, আমি আপনাদের সবসময় বলি যে ব্যাংকের ইয়ারগুলো একটু অন্যরকম। হ্যাঁ, ব্যাংকের সাধারণ জ্ঞানগুলো আমি প্রথম ক্লাসে আপনারা অবশ্যই ধারণা পাইছেন যে ব্যাংকের সাধারণগুলো একটু অন্যরকম, নরমাল অন্য সাধারণ জ্ঞানের মতো না। সো এখানে বেশ কিছু ইনফরমেটিভ জিনিস আপনাদেরকে রুটিন আগামী সপ্তাহ থেকে দেবো। আপনাদের টিচার তো এখনো ইংরেজির একজন স্যার ক্লাস নিচ্ছেন, আর একদিন উনি ক্লাস নেবেন, একদিন বা 2 দিন, এরপরে ডিসিশন নেব যে কোন স্যার ক্লাস নেবে নাকি অন্য কোনো বিকল্প আছে। ঠিক আছে, টিচার ফিক্সড হলে রুটিন ফিক্সড। আপাতত ক্লাস করতে থাকেন এই সপ্তাহের মধ্যে ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, দেখেন, তো আমরা সেদিন শেষ করছিলাম বাংলাদেশ ব্যাংক সম্পর্কে, বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে, আর হচ্ছে আপনার আর কি ছিল, তারপর বিশেষায়িত ব্যাংক পড়লাম, আর হচ্ছে কয়েকটা হচ্ছে ব্যাংকিং টার্ম শিখছিলাম। আচ্ছা, আজকে হেডলাইন দেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, হেডলাইন দেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, আমরা জানি যে পৃথিবীর সব থেকে যে 2টি বড় দেশ আছে, পৃথিবীর বড় দেশ মানে ক্ষমতাশীল দেশ কারা, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বর্তমানে রাশিয়া আর কি, এবং পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক, এই নাম দুইটা আমরা অভ্যস্ত। আচ্ছা, মোটামুটি 2টা বড় দল আছে, একটা পুঁজিবাদী আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। বলেন তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোনটা? বলেন তো, এটা কি পুঁজিবাদ নাকি সমাজতান্ত্রিক, কোনটা বলেন তো? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোনটা বলেন? আপনারা তো সবাই হচ্ছে গ্রাজুয়েট, হ্যাঁ, অনেকের শেষ হয় নাই, সেকেন্ড ইয়ারে পড়তেছেন, অনেকে আমার এখানে বলতেছেন থার্ড ইয়ারে পড়তেছেন, মানে অনার্স লেভেলে, হ্যাঁ, ইউনিভার্সিটি বা এই লেভেলে ঘুরে বেড়াইতেছেন। তাহলে বলেন, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা হইতেই হবে ঠিক নেই, মানে আপনি যেটা জানেন সেটা বলেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোনটা? আমেরিকাপন্থী পুঁজিবাদ নাকি রাশিয়াপন্থী সমাজতান্ত্রিক, কোনটা বাংলাদেশের? বলেন দেখি কয়জন পারে, বলেন। আচ্ছা আচ্ছা, অনেক পাইছি, পুঁজিবাদ পাইছি, মিশ্র পাইছি। আচ্ছা, যাই হোক, আচ্ছা, পুঁজিবাদ পাইছি, মিশ্র পাইছি। আচ্ছা, ইংরেজি আপনি নিয়েন। আচ্ছা, আমি তো, আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা টিচার নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ, টিচার নিয়ে কথা বলবো, ক্লাস নিয়ে কথা বলবো। এখন আপাতত ক্লাস করেন, হ্যাঁ, সমস্যা নেই। আমি তো বলছি কেউ না নিলে আমি আছি, মানে কারো যদি পছন্দ না হয়। আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোনটা? আচ্ছা, তো দেখেন, আমাদের দেশে দেখেন পুঁজিবাদ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, হ্যাঁ, আর সমাজতান্ত্রিক যেটা, এটা হচ্ছে আপনার রাষ্ট্র মালিকানাধীন। হ্যাঁ, রাষ্ট্র মালিকানাধীন সম্পদ থাকবে আর কি। তো আমাদের দেশে দেখেন, আপনারা বলেন না ঢাকা শহরে বাড়িওয়ালা আছে, হ্যাঁ, বাড়িওয়ালা, আপনারা যে বাড়িতে থাকেন আপনার বাবার সম্পদ আছে, অর্থাৎ আপনার ব্যক্তি সম্পদ আছে, আবার দেশীয় সম্পদ আছে। প্রত্যেকটা পার্ক, হসপিটাল, বিশ্ববিদ্যালয় সরকারি না, কারণ এখানে ব্যক্তি মালিকানাধীনও আছে, সরকারি মালিকানাধীন আছে। এই জন্য বাংলাদেশের এইটা হচ্ছে ওই যে তৃতীয় অবস্থা আর কি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ,
বাংলাদেশে মিশ্র বা হচ্ছে মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এই দুইটারই উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আপনি হচ্ছে লিখবেন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমি। হ্যাঁ, মিক্সড ইকোনমি অর্থাৎ এখানে সমাজতান্ত্রিকও আছে আবার পুঁজিবাদও আছে, দুটাই আছে। ঠিক আছে, এটা কিন্তু ভাইবা জিজ্ঞেস করে, আবার একটু মনে করাই দিই, এটা কিন্তু ভাইবা জিজ্ঞেস করে যে বলতো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি, অর্থাৎ এখানে হচ্ছে বাংলাদেশের মিশ্র অর্থনৈতিক অবস্থা দুটাই আছে। আচ্ছা, একটা প্রশ্ন খুব বারবার আসে, সেটা হচ্ছে মানে আমি আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু দিতেছি। হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসছে বা আবার আসতে পারে, রিপিট হয়, সেগুলো পড়াইছি। ফাও জিনিস পড়ে আর লাভ নেই, আর অনেক কিছু আছে পড়ানোর। আচ্ছা, আরেকটা জিনিস আছে হচ্ছে, সেটা হচ্ছে আপনার মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি। তো আসলে আমি তো অর্থনীতির ছাত্র না, তো এটা আপনারা যারা ইকোনমিক্স নিয়ে পড়ছেন ওনারা খুব ভালো বুঝেন, ভালো পারেন, আমার থেকে অনেকে ভালো বুঝতে পারেন। বাট আমি আমার মতো বলি, এতটুকু বুঝলে হবে। হ্যাঁ, আপনারা এটা কেউ ব্যাখ্যা করতে বলবে না। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে এরকম যে এখানে ধরেন একটা বাজারে একটা পণ্য থাকবে, এখানে অনেক ক্রেতা থাকবে। হ্যাঁ, এমন না যে একটা পণ্য আছে, এটা কিনবে হচ্ছে একজন এরকম না, বা ধরেন দুইজনই থাকুক, অল্প সংখ্যক, ফিক্সড না, হুটমুট বলা সুর যে এখানে পণ্য আছে, যার ক্ষমতা আছে, যে কম দামে যে বেশি দামে, অর্থাৎ একটা কম্পিটিটর জায়গা। মুক্ত বাজার মানে এই বাজারে কোনো লিমিটেশন নাই, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে ইকোনমিক্যাল যে ইয়াগুলো আছে, বাজার আছে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কোনো বাধা ধরা এই দেশ ওই দেশের কাছে বেচতে পারবে না, ওই দেশের কাছে কিনতে পারবে না। আপনি একটা পণ্য বিক্রি করবেন, সেটা আপনি আমার কাছে বেচতে পারেন, আমেরিকার এক ব্যক্তির কাছে বেচতে পারেন, অর্থাৎ ফুললি কম্পিটিটর, মানে সব জায়গায় মানে সব দেশ, সব রাষ্ট্র, সব জাতি এখানে অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এখন বাংলাদেশে আগে এই সিস্টেমটা ছিল না। বাংলাদেশে 1991 সালে মুক্তবাজার অর্থনীতি লিখে রাখেন, বাংলাদেশে 1991 সালে এটা শুরু হয়। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি শুরু হয় 1991 সালে। এর আগে এই মুক্তবাজার অর্থনীতি এটা বাংলাদেশে চালু ছিল না। ঠিক আছে, এই প্রশ্নটা সব জায়গাতে আসে, শুধু ব্যাংকে আসে তা না, আপনি অন্য যেখানেই পরীক্ষা দেন না কেন এই প্রশ্নটা আপনার জানতে হয়, এবং ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে আর কি। হ্যাঁ, মুক্তবাজার অর্থনীতি কি, হোয়াট ইজ মুক্তবাজার অর্থনীতি। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স এর একটা জনক আছে, ক্লাসিক্যাল ইকোনমিক্স। হ্যাঁ, ক্লাসিক্যাল ইকোনমিক্স একটু এখানে একটু লেখা রাখেন, ক্লাসিক্যাল ইকোনমিক্স, এটা ইংরেজিতে আসছে। হ্যাঁ, ক্লাসিক্যাল ইকোনমিক্স এটার হচ্ছে একজন জনক আছে। ক্লাসিক্যাল ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এই যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলা সবই পরীক্ষায় আসা জিনিস, হয়তো যেটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু আপনারা আমি লিখে দেই নাই। হ্যাঁ, ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ, এটার জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। ক্লাসিক্যাল ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, আচ্ছা এখন মুক্তবাজার অর্থনীতি গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই ইকোনমিক্স এর এই টার্মগুলোর সাথে আরেকটা টার্ম আপনারা প্রায় হচ্ছে শুনবেন, বেইল আউট। দেখেন BAIL, এগুলো বাংলাতে আসে না, তো যে জিনিসটার বাংলা নাই ইংরেজিতেই আসে, ইংরেজি বাংলা ভাষণই নাই, আমি এটা ইংরেজিতে লিখে দেব, টেনশনের কিছু নেই। বেইল আউট, OUT, এটা হচ্ছে একটা ইকোনমিক্যাল টার্ম। বেইল আউট, হোয়াট ইজ বেইল আউট? এখানে একটা প্রশ্ন আসছিল যে দ্য টার্ম বেইল আউট ইজ রিলেটেড উইথ ড্যাশ। এখন এই বেইল আউট শব্দটা
কিসের সাথে সম্পর্কিত? বেইল আউট শব্দটা হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত, ব্যাংকিং সম্পর্কিত, অর্থাৎ ইংরেজিতে ব্যাংকিং রিলেটেড। ব্যাংকিং রিলেটেড। প্রশ্নটা ছিল এরকম যে বেইল আউট যে ওয়ার্ড বা যে ইয়াটা আমরা ব্যবহার করি, এটা অর্থনীতির কিসের সাথে সম্পর্কযুক্ত? তো সেখানে এটা হচ্ছে কার সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে ব্যাংকিং রিলেটেড, অর্থাৎ ব্যাংক সম্পর্কিত। ব্যাংক বেইল আউট হয়, ব্যাংক বেইল আউট হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, ব্যাংক বেইল আউট হয়। আচ্ছা, তাহলে এতটুকু একটু তুলেন, আমি একটা ভালো মার্কার নেই খুঁজে। হ্যাঁ, পাওয়া গেছে। তাহলে এই যে এটা আমার নতুন মার্কার। আচ্ছা, তাহলে বেইল আউট কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে ব্যাংক রিলেটেড, অর্থাৎ ব্যাংক ব্যাংকের সাথে সম্পর্কিত এটা। হ্যাঁ, আচ্ছা, এটা তুলেন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস ঢুকতেছি আস্তে আস্তে, এবং এই জিনিসগুলো আপনাকে যা দিতেছি এটা আপনার নট অনলি প্রিলি, এটা প্রিলি, এটা রিটেন, এটা ভাইবা, সব জায়গায় কাজে দিবে। আর যখন কাজ করবেন ব্যাংকে তখন তো কাজে দিবেই দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা ব্যাংকিং শিখতে আসছি, আমার নিজেরও ব্যাকগ্রাউন্ড ব্যাংকিং না। তো এখানে অন আদার্স ব্যাংক সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, সো কিছু শব্দ আছে, শব্দগুলা আমার থেকে অনেক ভালো জানেন অনেকেই আছেন, আপনারা এগুলোর উপর হয়তো অনার্স মাস্টার্স করে আসছেন। হ্যাঁ, তো আবার অনেক আছে যে জীবনে প্রথম আজকে নাম শুনতেছে। সো আমি অন্তত একদম যে বেসিক ইয়াটা আছে, যতটুকু না বুঝলেই না, না জানলেই না, এতটুকু জানলেই হবে। হ্যাঁ, অতটুকুই আমি বলবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমাদের হচ্ছে কিছু ইয়া সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, লেখেন জাতীয় আয়, জাতীয় আয়, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, বা এটাকে বলা হয় এনআই, জাতীয় আয় বা এনআই, বা ইংরেজি বলে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম। আচ্ছা, তো এই ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়। তো এটার সাথে আমি যদি একটু আপনাদেরকে একটু বলি, ধরেন আপনি একটা পরিবার, ধরেন আপনাদের এই পরিবার, হ্যাঁ, পরিবার কি আছে একটু বুঝেন। পরিবার আছে, পরিবারে কি আছে? বাবা আছে, পরিবারে কি আছে? ভাই আছে, পরিবারের কি আছে? মা আছে। হ্যাঁ, ধরেন পরিবারের কি আছেন? আপনি আছেন। এখন আপনাকে যদি বলা হয় আপনার পারিবারিক আয় কত? পারিবারিক আয়, পারিবারিক আয় কত? তাহলে পারিবারিক আয় যখন বলবেন তখন বলবেন বাবা ইনকাম করে 50,000 সাপোজ, ভাই ইনকাম করে ধরেন 20,000, ধরেন মা ইনকাম করে হচ্ছে 15,000, ধরেন আপনি টিউশনি করে ইনকাম করেন 5,000, তাহলে কত হইল? 50 আর 20 70, 85, 90। তাহলে আপনাদের এই যে পারিবারিক আয়, পারিবারিক আয় হলো কত? 90 সরি, হ্যাঁ, পারিবারিক আয় হলো কত তাহলে? 90,000 টাকা। হ্যাঁ, দিস ইজ পারিবারিক আয়। তো আমরা যখন এই জাতীয় আয় হিসাব করব, কি আয়? জাতীয় হিসাব করব। এই জাতীয় আয়ের মধ্যে ছোট ছোট এরকম এই যে কিছু ছোট ছোট সেক্টর আছে, যে হ্যাঁ, এই সবগুলার সমষ্টি হচ্ছে জাতীয় আয়। মানে এদিক থেকে আসবে কিছু, এদিক থেকে আসবে কিছু। ফ্যামিলিতে যেমন বাপ, ভাই, আমি নিজে, মা ইনকাম করতেছে, ঠিক একই ভাবে আমরা যখন জাতীয় আয় দেখব, তো সেখানে হচ্ছে কিছু জিনিসের ইয়া আছে, মিশ্রণ আছে আর কি, কিছু জিনিসের সমষ্টি আর কি। হ্যাঁ, সেগুলো কি কি দেখেন, একটা হচ্ছে এই ইয়াগুলো লাগবে, মানে এগুলো সবই জাতীয় আয়ের ইয়া। হ্যাঁ, কি কি আছে? যেমন ধরেন জিএনপি, জিএনপি, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটা গ্রোস
ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ডিইউসিটি। জিএনপি এর পূর্ণ মিনিং কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, কোন এক দেশে বছরে আচ্ছা ধরেন এই আমাদের যে বাংলাদেশ, এখানে 64টা জেলা আছে, এই 64 জেলার মানুষ টোটাল জনসমষ্টি এই এক বছরে টোটাল বাংলাদেশের সীমানার মধ্যে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হবে তার যে ভ্যালু, তার যে মূল্য, সেটাকে হচ্ছে তো আপনার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমি যদি সংক্ষেপে বলি হচ্ছে আপনার এটার সংজ্ঞাটা হচ্ছে কি, এক বছরে মোট পণ্য বা সেবা মূল্য। জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। কিভাবে আপনি পরিমাপ করবেন? এক বছরে মোট যে পরিমাণ পণ্য বা সেবা হয়, সেই সেবা মূল্যটাই হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি, জিডিপি। এটার সাথে আপনারা বেশি জড়িত। দেখেন এই জিডিপি শব্দটা আপনার বেশি এই জিডিপি প্রাইমারিতে আসে। হোয়াট ইজ জিডিপি? হ্যাঁ, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এগুলো সবই কিন্তু জাতীয় আয়, এই সবগুলো জাতীয় আয়। হ্যাঁ, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন দেখেন, এখানে একটা বলি, এই জিএনপি যে এটা হচ্ছে দেশ প্লাস প্রবাসী, দেশ প্লাস দেশি। আচ্ছা, এটা হচ্ছে দেশি প্লাস প্রবাসী। এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্থক্য এই দুটার মধ্যে। আমরা যখন জিএনপি করব, তো জিএনপির মধ্যে হচ্ছে দেশি, আমরা যারা দেশে আছি, আবার অনেক আত্মীয়-স্বজন বিদেশে আছে না, তাহলে জিএনপির মধ্যে দেশীয় ঢুকবে, বিদেশি ঢুকবে, দুইটা মিলা হচ্ছে ওইটা। আর এই যে ডোমেস্টিক মানে কি? গৃহপালিত। এটা হচ্ছে দেশের সীমানায়, দেশের ভিতরে, মানে সীমানায় আর কি, সীমানার মধ্যে, দেশের সীমানার মধ্যে যে ইনকাম, সেটা হচ্ছে জিডিপি। দেশের সীমানার মধ্যে যে ইনকাম, সেটা হচ্ছে জিডিপি। কল দেখে গ্রুপস হলো ওয়ান মেম্বার রিকোয়েস্ট। প্রিন্স বর্মন, এই যে প্রিন্স বর্মন কিছুই তথ্য দেয় নাই লেখা। প্রিন্স বর্মনের কোনো ইনফরমেশন নাই, সো অ্যাকসেপ্ট করা গেল না, দুঃখিত। হ্যাঁ, তাহলে হচ্ছে আচ্ছা, উত্তরগুলো সব ইংরেজিতে দিলে ভালো হয়। যেগুলা ইংরেজি লাগে আর কি, অ্যাব্রিভিয়েশন লাগে, ওগুলো ইংরেজিতে লিখে দিতেছি। সব ইংরেজিতে আমি পারবো না। হ্যাঁ, যদি বলেন যে সব ইংরেজিতে লেখেন, এটা তো পসিবল না। মানে আপনি ইনফরমেশনটা জানবেন, যেগুলার হচ্ছে মানে দরকার, অ্যাব্রিভিয়েশন বা ডিটেইলস লাগবে, সেগুলো আমি যে লিখে দিচ্ছি জিএনপি। হ্যাঁ, সব কি আর আমি পারবো? আমি কি ইংরেজি অত বড় জাহাজ নাকি ভাই? আপনি এটা কোনো বইতেও পাবেন না। তারপরে যতটুকু লাগে আমি বলে দিতেছি। আচ্ছা, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি বৃদ্ধির হার দিয়া হচ্ছে একটা দেশের উন্নতি বোঝা যায়। এই জিডিপির যে বৃদ্ধির হার, জিডিপি বৃদ্ধির হার দ্বারা দেশের উন্নয়ন বোঝা যায়। দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্ট, DEVELOP, ডেভেলপমেন্ট বোঝা যায়।
ঠিক আছে, সমস্যা নাই। আমি এরকম পড়তাম, বাংলাই পড়ছি আমি, আপনাদের এই ইংরেজি পড়ি নাই। ইংরেজি ভাষণের কোনো বই তো নাই সাধারণ জ্ঞানের। আপনি যদি তথ্য জানেন তাহলে আপনি উত্তর করতে পারবেন, ভয়ের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করা হয় যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করা হয় এই দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এই জিএনপি এর মধ্যে দেশি প্রবাসী সবাই আছে, আর জিডিপির মধ্যে শুধু আমরা যারা দেশে আছি, আমরা যারা দেশে আছি, হ্যাঁ, বাংলাদেশের এরিয়ার মধ্যে 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে আছি। এই তো তো এই জিডিপির যে বৃদ্ধির হার, এটা দেখে দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্ট বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, আসলে অপা বাড়ায় দিত। আচ্ছা, ঠিক আছে, একটু তুলে নেন। হ্যাঁ, ওকে। গেল। আচ্ছা, এবার দেখেন মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, এটা হচ্ছে মাথা পিছু আয়। পার ক্যাপিটা ইনকাম হচ্ছে মাথা পিছু আয়। আচ্ছা, মাথা পিছু আয় কি, ধরেন মাথা পিছু আয় হচ্ছে কি গড়, আসলে এটা একটা গড়। এই টোটাল যে ইনকাম হয় বাংলাদেশের, হ্যাঁ, ভিতর বাহির যত যা আছে সব ইনকাম, সব ইনকামকে হচ্ছে আমাদের দেশে যে জনসংখ্যা আছে তাদেরকে দিয়ে ভাগ দিলেই মাথা পিছু পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। অর্থাৎ মাথা পিছু আয় সমান সমান হচ্ছে, মাথা পিছু আয় সমান সমান হচ্ছে একটা সূত্র আর কি, হ্যাঁ, যে মাথা পিছু আয়, মাথা পিছু আয় মানে এটা আসলে কিন্তু গড় আয়। হ্যাঁ, মাথা পিছু গড় আয়, আসলে শুধু এটা একটা গড় হিসাব। হ্যাঁ, মাথা পিছু গড় আয়, ঠিক আছে, গড় আয়, এটা একটা গড় হিসাব। তো গড় আয় সমান সমান হচ্ছে আপনার মোট জনসংখ্যা, মোট আয়, মোট আয় ডিভাইডেড বাই মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা, মোট জনসংখ্যা। তাহলে পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু গড় আয় মানে হচ্ছে মোট জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা। এখন দেখেন, ধরেন ধরেন একজন শিল্পপতি, হ্যাঁ, শিল্পপতি, হ্যাঁ, ওনার ইনকাম ধরেন, ওনার ইনকাম ধরেন কয় কোটি, ধরেন 100 কোটি, 1000 কোটি, ওনার ইনকাম ধরেন 1000 কোটি, ধরেন বছরে 1000 কোটি তার ইনকাম বছরে। এখন আপনি আমি গরিব যারা আছি, এদের ধরেন বছরে ইনকাম হচ্ছে যে, এমন অনেক আছে যে ইনকামই করে না। হ্যাঁ, অনেক আছে না যে ইনকাম করে না, খালি মানে ফ্যামিলির অন্য ইনকাম করে, সে ইনকাম করে না, তার ইনকাম কত, জিরো। একটা ফ্যামিলিতে তো সবাই ইনকাম করে না, ধরেন 5 জন আছে, বাবা মা ভাই বোন, ছোট অনেক আছে না, বা বয়স্ক আছে না, দাদা দাদি আছে, নানা নানি আছে, ইনকাম করে না, তার ইনকাম জিরো। তাহলে এর 100 কোটি আর এর ইনকাম হচ্ছে 0। তো এর দুইটারে ভাগ করেন, 100 কোটি যোগ 0 ভাগ হচ্ছে 2। তাহলে হ্যাঁ, যদি আপনি গড় হিসাব করেন তাহলে গড় ইনকাম হচ্ছে 500 কোটি। এখন অর্থাৎ দুজনের গড় ইনকাম 500 কোটি। এই সমস্যাটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের টোটাল যারা শিল্পপতি, এমপি, মন্ত্রী যারা যারা আছে, এক একজনের ইনকাম তো হাজার হাজার কোটি। আর যারা গরিব রিকশাওয়ালা আছে, ভিক্ষুক আছে, বা হতদরিদ্র যারা আছে, এদের ইনকাম কি কম না? কিন্তু যখন টোটাল এই জাতীয় আয় হিসাব করা হয়, তখন তো কে গরিব আর কে ধনী হিসাব করা হয় না। মোট জনসংখ্যা, টোটাল আয়টা উপরে, টোটাল আয়টা হচ্ছে উপরে, আর এই যে মোট জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে সবাই কাজ করে না, সবাই ইনকাম করে না, কিন্তু গড় যখন হিসাব করা হয় তখন কিন্তু তাকে ধরা হয়। সো এখন বাইরে থেকে লোকজন এসে দেখবে, উফ, বাংলাদেশের মাথা পিছু আয় এখন কত,
2700 সামথিং মনে হয়, সঠিক 2700 প্লাস মনে হয় সর্বশেষ ইউএস ডলার। হ্যাঁ, এরকম ইউএস ডলার, এটা আমি শিওর নাই, জন্য প্লাস লিখলাম আর কি। হ্যাঁ, রিসেন্টলি মনে একটু কম বেশি হয়েছে। তো যাই হোক, এখন এটা দেখে মনে হয় যে বাংলাদেশ মানুষ তো আসলেই খুব মানে বড় লোক, ঘোড়ার ডিম বড় লোক। এই যে একজনের 10,000 কোটি আর একজনের শূন্য, বোঝা গেছে? অর্থাৎ বড় লোকরা বড় লোক আর আমরা যারা গরিব আছি তারা গরিব। বড় লোকরা বড় লোক, গরিবরা গরিব আর কি, ঠিক আছে? একটু বলতে, দুইটার কোন কোন বিষয় বিবেচনা করা হয়? মোট আয়, জনসংখ্যা। আচ্ছা, দুইটার কোন কোন বিষয়, এটা তো আমি আপনার প্রশ্ন বুঝি নাই। আমি আপনাকে বলি, এই মোট জাতীয় আয় মানে হচ্ছে আমরা যারা দেশে ভিতরে অভ্যন্তরে আছি, এরা যে ইনকাম করতেছি, আমাদের একটা সেবা হচ্ছে না, আমরা প্রোডাকশন, একটা প্রোডাক্ট উৎপাদন করতেছি, এটা বিদেশে রপ্তানি করতেছি, বিক্রি করতেছি, ইনকাম হচ্ছে। আবার আমরা একজন আরেকজনের কাছে তো বিক্রি করতেছি, ইনকাম হতেছে। এখন এই টোটাল ইনকাম, সবই ইনকাম, ট্যাক্স পাইতেছি, ইনকাম সরকারের। আবার বিদেশ থেকে কি লোকজন টাকা পাঠাইতেছে, প্রবাসী যারা আছে, ইনকাম হচ্ছে না। তো একদম বাংলাদেশের এই 20 কোটি মানুষ, সোজা বাংলা কথা শোনেন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে টোটাল 20 থেকে 22 কোটি মানুষ যা ইনকাম করবে সব আয় উপরে, সব উপরে। আর টোটাল যত মানুষ আছে বাংলাদেশের সব নিচে। এই টোটাল ইনকাম বাই টোটাল জনসংখ্যা ইকুয়াল টু হচ্ছে মাথা পিছু আয়, ঠিক আছে? এখন একজনের 10,000 কোটি হইতে পারে, আর একজনের 10 টাকাও নাও থাকতে পারে আর কি, ঠিক আছে? দেখেন, এটা আসছে পরীক্ষায়, জিডিপি স্টার দ্য অ্যাক্রোনিম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, দ্য জিডিপি স্ট্যান্ডস ফর, অনেক কিছু ছিল। হ্যাঁ, জিডিপি স্ট্যান্ডস ফর কি? উত্তর হচ্ছে, সব দরকার নাই। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে আমি দেখাই দিচ্ছি যে আপনারা যতটুকু শিখলেন এতটুকু পরীক্ষায় কাজে আসবে আর কি। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অনেক কিছু ছিল। হ্যাঁ, বিভিন্ন ইয়া ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন আরেকটা কোশ্চেন আসছে, জিএনপি মেজার্স হট, অর্থাৎ জিএনপি দ্বারা কি বুঝান? জিএনপি মানেটা কি? দেখেন, ফাইনাল আউটপুট of goods and services produced in an economy. জিএনপি মানে কি? আমরা পড়ছিলাম যে একটা দেশের যে পরিমাণ টোটাল সেবা বা পণ্য উৎপাদন হয় তার যে ভ্যালু, সেটাই হচ্ছে জিএনপি। তাহলে জিএনপি মিন্স ফাইনাল আউটপুট অফ গুডস, পণ্য এবং সেবা, প্রডিউসড ইন অ্যান ইকোনমি। ইকোনমি মানে একটা দেশের, একটা অর্থনীতিতে যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার হচ্ছে আউটপুট, মানে তার ভ্যালু বা সেই জিনিসটাকে বলা হবে এই জিএনপি, ঠিক আছে? আচ্ছা, এই দুটাই পরীক্ষাতে আসছে, প্রিভিয়াস পরীক্ষাতে আসছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে এখান থেকে, বলেন তো, আচ্ছা আপনারা এতটুকু তো বুঝলেন, বলেন তো কোনটা বড়? একটা কোশ্চেন আসছে, হুইচ ওয়ান ইউজুয়ালি বিগার। দেখেন, হুইচ ওয়ান
is bigger? Which one is bigger? কে বড়? কে বড়? দেখেন কি কি আছে, জিএনপি, জিডিপি, আরো কয়েকটা ছিল। এই দুটার মধ্যে কে বড়? এতক্ষণ আমি কি পড়াইলাম বলেন, এই দুটার মধ্যে কে বড়? জিডিপি, জিএনপি, হ্যাঁ, এই দুটার মধ্যে কে বড় বলেন? হুইচ ওয়ান ইজ বিগার? অপশন এ, অপশন বি। কোনটার সাইজ বড়? জিডিপির সাইজ বড় না জিএনপি এর সাইজ বড়? এটা একটা পরীক্ষাতে আসছে। কোনটা বড় হবে বলেন? এতক্ষণ পড়া কি বুঝলেন? জিএনপি। জিএনপি কেন? এটার মধ্যে দেশি আর বিদেশি দুইটা আছে, আর এটা হচ্ছে অনলি দেশি, এই জন্য এটা বড়। তাহলে হুইচ ওয়ান ইজ বিগার? এটা বিগার, দুইটার মধ্যে এটা বিগার। ঠিক আছে, জিএনপি বিগার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখেন, ডেভেলপমেন্ট, এটা একটা কোশ্চেন। ডেভেলপমেন্ট স্ট্যাটাস অফ বাংলাদেশ, অফ বিডি লিখলাম, হ্যাঁ, অফ বাংলাদেশ ক্যান বি মেজার্ড ইন, ক্যান বি মেজার্ড in terms of dash. বাংলাদেশের the development status of Bangladesh can be measured in terms of dash. অর্থাৎ আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কোনটি দেখে বোঝা যায়? ইন্ডিকেটর কি 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 অপশন আছে দেখেন। একটা হচ্ছে লিটারেসি রেট, এ বি সি। একটা হচ্ছে লিটারেসি রেট, লিটারেসি রেট অর্থাৎ শিক্ষার হার। তারপরে হচ্ছে কনজাম্পশন অফ পাওয়ার, কনজাম্পশন অফ পাওয়ার। সি নাম্বার পার ক্যাপিটা ইনকাম। আর লিখলাম না, বলেন। The status, the development status of Bangladesh can be measured. আপনি এই তিনটা, শিক্ষার হার, শক্তির মানে ইসের শক্তির ব্যবহার, কনজাম্পশন অফ পাওয়ার, শক্তির ব্যবহার, আরটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। এই তিনটার কোনটা দ্বারা আপনি দেশের উন্নয়ন বুঝতে পারবেন বাংলাদেশের? বলেন। তিনটার কোনটা দ্বারা বুঝতে পারবেন? পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। তাহলে এবার বুঝছেন, সাধারণ জ্ঞানে অসাধারণ কিছু আসে না। আপনি যদি তথ্যগুলো জানেন যে মাথা পিছু আয় থেকে এটা, এখন এই লাইন বুঝলে কি আপনি বুঝবেন না? হ্যাঁ, আপনি যদি জানেন যে মাথা পিছু আয়, জিডিপি গ্রোথ, এগুলা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন বোঝায়। এখন এই প্রশ্নটা পরীক্ষায় আইছে যে কোন জিনিসটা দিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বোঝায়, এটা রিডিং করলে তো আপনার পারার কথা, পারছেন তো। এরকমই আপনি যদি তথ্য জানেন, ওই রিডিং করলে আপনি পারবেন। ঠিক আছে, আপনার এখানে এমন কোন দাঁত ভাঙা সিনোনিমস অ্যান্টোনিমস দিবে না যেটার আপনি অর্থই বুঝবেন না। এটার অর্থ ক্লাস 9-10 এর কেউ এটা রিডিং করলে অর্থ বুঝবে যে ডেভেলপমেন্ট স্ট্যাটাস অফ বাংলাদেশ ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কোনটি দ্বারা বোঝা যায়? লিটারেসি রেট, শিক্ষার হার, কনজাম্পশন অফ পাওয়ার, শক্তির ব্যবহার, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। তাহলে মাথা পিছু আয় বাড়লে দেশ উন্নত হবে। অর্থাৎ সাধারণ জ্ঞান অসাধারণ কিছু আসে না, তথ্য জানলে আপনি পারবেন। তথ্যটা জানানো হচ্ছে আসল কথা। ঠিক আছে।
জিডিপি অপশনে থাকলে কোনটা হবে, বাকি পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা, জিডিপি অপশনে দিবে না, জিডিপি অপশনে দিবে না, আপনি টেনশন করেন না, কারণ জিডিপি জিএনপি দুটো একই, ঠিক আছে? বড় ভাই আর ছোট ভাই, জিএনপির মধ্যে জিডিপি আছে, হ্যাঁ? আমরা এই জিএনপি বললাম না, জিএনপি কি, একটা হচ্ছে দেশি আরটা হচ্ছে বিদেশি, এই দুইটা সমন্বয় না? এই জিএনপি, এই দেশিটা কি? তো জিএনপি আর জিডিপি কি আলাদা? না, জিএনপির পেটের মধ্যে জিডিপি আছে, ঠিক আছে? আচ্ছা, ও মেজার মানে পরিমাপ করা, হ্যাঁ? আমরা বলি না আমার এই শার্টের মেজারমেন্ট কত, মেজারমেন্ট মানে পরিমাপ করা, তাহলে মেজার মানে পরিমাপ করা, কোনটা দ্বারা বোঝায়? মেজারমেন্ট থেকে মেজার, ঠিক আছে? সমস্যা নাই, অবস্থা হয়ে যাবে না আর কি, হ্যাঁ? আচ্ছা, এইবার আপনাদেরকে একটু ইয়ার সম্পর্কে বলি, ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার, আচ্ছা এই টার্মগুলা যেগুলো ইংরেজিতে আপনার অভ্যস্ত হওয়া দরকার, আমি কিন্তু সেগুলা ইংরেজিতে লিখে দিচ্ছি। ফিসক্যাল ইয়ার, হ্যাঁ? সেই ফিসক্যাল ইয়ার মানে কি বলেন তো, কেউ পারে? ফিসক্যাল ইয়ার মানে কি বলেন? ফিসক্যাল ইয়ার মানে কি? অর্থ বছর, অর্থ বছর। অর্থ বছর কি জিনিস? প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট অর্থ বছর থাকে, হ্যাঁ? এখন ভাবতে পারেন দেশের অর্থ বছর এক একজনের এক এক রকম, কেন? এক একজনের এক এক রকমই। আপনার যেমন ভ্যালেন্টাইন্স ডে একদিন, আপনার বিগ ম্যারেজ ডে একদিন, হ্যাঁ? আপনার ম্যারেজ ডে একদিন, আপনার বান্ধবীর ম্যারেজ ডে আরেকদিন, হ্যাঁ? বিষয়টা এরকম না? আপনার জন্মদিন একদিন, আপনার বন্ধুর জন্মদিন আরেকদিন। সো এক দেশ থেকে আরেক দেশে এই অর্থ বছরও আলাদা, এক দুজনেরটা মিলতে পারে কিন্তু ম্যাক্সিমামে আলাদা, হ্যাঁ? সেটা কি দেখেন, বলেন তো বাংলাদেশের অর্থ বছর কবে? বলেন তো বাংলাদেশের অর্থ বছর কবে? বিডি, বাংলাদেশের অর্থ বছর কবে বলেন তো? বাংলায় লিখে দিই, যেটা অর্থ মনে থাকবে, হ্যাঁ? অর্থ বছর বাংলাদেশেরটা কবে বলেন তো? বাংলাদেশের অর্থ বছর কয় তারিখ থেকে কয় তারিখ বলেন? আচ্ছা বলে দিই, 1 জুলাই থেকে 30 জুন, জানুয়ারি থেকে কিন্তু না। আমাদের বছর শুরু হয় জানুয়ারি থেকে, ইংরেজি মাস। অর্থ বছর শুরু হয়, অর্থ বছর বাংলাদেশের সূচনা হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। দেখবেন বাজেট ওই যে জুলাই মাসে হয়, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা অর্থ বছর আপনাকে জানতে হবে। পাকিস্তান, পাকিস্তানের অর্থ বছর, পাকিস্তানের অর্থ বছর হচ্ছে একই। পাকিস্তানের অর্থ বছর বাংলাদেশের অর্থ বছর একই, ঠিক আছে? ভারত, ভারতেরটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ভারতের অর্থ বছর এটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ। ভারতের একটু স্টার দিয়ে লেখেন, ভাই ভাই জিজ্ঞেস করবে বাংলাদেশেরটা বলো তো বাবু কবে? বলবেন স্যার 1 জুলাই থেকে 30 জুন। এবার বলো তো বাবু ভারতের কবে? তখন হা করে যাতে না থাকা লাগে। ভারতের হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস একটু জেনে রাখেন, যুক্তরাষ্ট্র, 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 হ্যাঁ, মানে ইউএসএ। যুক্তরাষ্ট্রের অর্থ বছর হচ্ছে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। মোটামুটি, হ্যাঁ? অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান একসাথেই, হ্যাঁ, দুজনের সেম, যেহেতু ভাই ভাই আগে একসাথে ছিল,
হ্যাঁ, কেদারনাথ বললে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। যাক এই দুজনেরই হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন, আলাদা লিখলাম না। হ্যাঁ, ভারতের হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ, আর যুক্তরাষ্ট্র বা ইউএসএ হচ্ছে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। ঠিক আছে, পিডিএফ কবে দিবেন? এটার কোনো পিডিএফ নাই। এই যে আমি যা যা লিখে দিতেছি এমসিকিউ, এটার কোনো পিডিএফ নাই। পিডিএফ পাবেন বড় প্রশ্ন যেগুলো আছে, নোট, এইগুলা যে আমি যা যা ক্লাসে লিখতে দিতেছি এটাই আপনার নোট, এই আপনার ক্লাস নোট, এটাই আপনি পড়বেন। যেগুলো ব্রড প্রশ্ন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তথ্য লাগবে, ডাটা লাগবে, গ্রাফ লাগবে, চিত্র লাগবে, এগুলা হচ্ছে নোট করে পাবেন। এগুলাই যা লিখে দিতেছি এই ক্লাস নোটই নোট, এগুলার কোনো পিডিএফ হবে না। আচ্ছা, তাহলে এটা গেল বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র। আচ্ছা, এখন দেখি এখান থেকে যতটুকু শিখলেন এতটুকু কি কি কাজে লাগতেছে দেখি। মুছে দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা দেখেন, হুইচ ইজ দ্য ফিসক্যাল ইয়ার of Bangladesh? Which is the what is the fiscal year? What is the fiscal year of Bangladesh? Fiscal year মানে হচ্ছে অর্থ বছর। বলেন, এখানে অনেকগুলো ছিল, জুলাই টু জুলাই, 1 জুলাই টু 30 জুন। তাহলে আপনি যদি এই তথ্যটা জানেন, এই যে আমি আপনাদের একটু আগে লিখে দিলাম, তাহলে এটা আপনি পারবেন না? এটা রিডিং করলে আপনি বুঝবেন না যে হোয়াট ইজ দা ফিসক্যাল ইয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থ কি বলে, অর্থ বছর খণ্ড। আপনি যদি এটা জানেন পারবেন না। এখানে অপশন কি কি ছিল? জানুয়ারি থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ডিসেম্বর, জুলাই থেকে জুলাই। তাহলে আপনি তথ্য জানলে উত্তর পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আরেকটা প্রশ্ন আসছে এখান থেকে, এই সেম আরেকটা কোশ্চেন আসছে। দেখেন, from which date fiscal year of Bangladesh starts? From which date fiscal year of Bangladesh starts? জানুয়ারি 1 জানুয়ারি, 1 জুন, 1 জুলাই, এপ্রিল, এ বি সি ডি। পারবেন না? রিডিং করলে তো উত্তর বুঝতেছেন। হ্যাঁ, আপনি যদি তথ্য জানেন যে বাংলাদেশের ইয়া কবে, প্রশ্ন আসলে আপনি পারবেন। আপনারা তো অনুবাদ করতে বলবে না, এটা আপনি রিডিং করলে পারবেন না। আপনি অনার্সের স্টুডেন্ট। from which date fiscal year of Bangladesh starts? কোন তারিখ থেকে বাংলাদেশের অর্থ বছর শুরু হয়? কোন তারিখ থেকে বাংলাদেশের অর্থ বছর শুরু হয়? জানুয়ারি, জুন, এই যে জুলাই, 1 জুলাই থেকে। বুঝা গেছে? অভ্যস্ত করে দিতেছি যে যতটুকু আপনি শিখতেছেন তথ্য, এতটুকু আসলে আপনি পারবেন, অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরো আসছিল। হ্যাঁ, এটা আমি লিখলাম না। ইন বাংলাদেশ on which date does the fiscal year end? আচ্ছা, বিডি fiscal year end, বিডি fiscal year end কবে? হ্যাঁ, এটা একটা কোশ্চেন আসছিল। হ্যাঁ, এটা পরীক্ষা আসছে। হ্যাঁ, কবে? জুন 30 লিখে দিলাম। বাংলাদেশের অর্থ বছর শেষ হয় কবে? জুন মাসের 30 তারিখ। এটাও পরীক্ষায় দেওয়ার কত জায়গায় আসছে, 2-3 বার পরীক্ষাতে আসছে। এটা একাধিকবার পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা। কঠিন কিছু আসে,
আপনি যদি তথ্য জানেন যে বাংলাদেশের ইয়া করবেন, পারবেন। ঠিক আছে। বলেন তো 30 জন। বলেন তো ইউএস এর কবে? ইউএস এর কবে? জিকে কোন বই কিনতে হবে? আপনি যা পড়াবেন তাই নোট। আমি ক্লাসে যেগুলা পড়াই দিতেছি এগুলা সব বইতে পাবেন না, মানে যেগুলো বইতে নাই সেগুলা হচ্ছে আমি পড়াই দিব। হ্যাঁ, আর একটা বই রাখতে পারেন, MP3 কিনতে পারেন, জর্জের MP3 কিনেন। আপনারা যদি জিকে বই কিনেন, জর্জ, হ্যাঁ, জর্জের MP3 এটা কিনতে পারেন জিকে বাসায়। কারণ আরো অনেক, আপনারা তো খালি ব্যাংকে পরীক্ষা দিবেন তা তো না, আরো অনেক পরীক্ষা দিবেন। তো এই জর্জের MP3 ধরেন যে সর্বোচ্চ 25%, 20 থেকে 25% হচ্ছে আপনার ব্যাংকে লাগবে। হ্যাঁ, সব দরকার নেই, বাকি 75%ই আপনার অন্য জিনিস আছে, খাল বিল নদী নালা আছে। হ্যাঁ, খাল বিল নদী নালা তো আপনি পড়বেন না। হ্যাঁ, আমি যেগুলো পড়াইছি সেগুলো পড়েন, আর কিছু বলে দিব টপিক, ওই বই থেকে একটু দেখবেন আর কি। ওগুলো তো আর আপনার বোঝার কিছু নাই, খালি পড়লেই পারবেন, বাংলা লেখা আর কি। তো বই যদি একটা লাগে এটা নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর কোথায় কাজে লাগবে? ভাইভাতে লাগবে। আবার এমন আছে কপাল খারাপ হইলে সামনের পরীক্ষা আসতে পারে, কারণ এগুলা বাংলাদেশেরটা আসছে, ইন্ডিয়ারটা আসছে, পাকিস্তানেরটা আসছে, ইউএসএটা আসছে অন্য একটা পরীক্ষাতে, ব্যাংকে আসে নাই। সো এখন যেহেতু ইউএসএ খুব হাইলাইটেড, ইউএসএ আসতে পারে আপনাদের সময়। ঠিক আছে। কোন কোন টপিকগুলো লাগবে আমি বলে দেবো, আপাতত হচ্ছে ক্লাসগুলো করেন। হ্যাঁ, ক্লাসগুলো করেন। হ্যাঁ, আচ্ছা। এরপর লেখেন বাজেট। বাজেট এটা লিখে রাখেন, এটা বানান আসে পরীক্ষায়। বাজেট বানান শিখে রাখেন। বাজেট বানান লিখে রাখেন। বানান, বানান মানে পরীক্ষাতে বানান আসে বাজেট। হ্যাঁ, বানান আসে, বাজেটের বানান আসে পরীক্ষাতে। আপনি যখন ব্যাংকের স্পেলিং শিখতে যাবেন না, তখন দেখবেন বাজেট আছে, এটা পরীক্ষা আসছে অনেকবার। হ্যাঁ, বাজেট, BUDGET, বাজেট। আচ্ছা, তো হচ্ছে আমরা খুব ইয়েতে যাব না। ও বাজেটের একটা প্রশ্ন পরীক্ষা আসতেছে, বাজেটের বাংলা বার্ষিক, এটা লেখা রাখেন। বাজেটের বাংলা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। এটা সম্ভবত BCS এ আসছে, এটাও মনে আছে আমার। বাজেট মিন্স বার্ষিক আর্থিক বিবৃতি। আমরা কি করি, এই যে বলি না আপনার, যে ভাইরাল কিছু ভিডিও হয়েছে যে আপনার ঈদের বাজেট কত, এক মহিলা বলছে আমি 2 লাখ টাকা বাজেট আমার। হ্যাঁ, বাজেট মানে কি? সে প্ল্যান করছে যে 2 লাখ, আমার 2 লাখ টাকার মধ্যে আমি এটা কিনবো, সেটা কিনবো, এটা এরে দিব, ওরে দিব, এরকম আর কি। হ্যাঁ, তো একটা সরকার যে 1 বছর কিভাবে চলবে তার একটা প্ল্যান, পরিকল্পনা করে যে আমার কাছে এত টাকা আছে, আমি সেবা খাতে এত টাকা দিব, কৃষি খাতে এত টাকা দিব, শিক্ষা খাতে এত টাকা দিব, বেতনে এত টাকা দিব, উন্নয়ন এত টাকা করব, ব্যয় এত টাকা করব, ওই জায়গা থেকে আয় আসবে, ওই জায়গা থেকে আয় আসবে, এই জায়গায় ব্যয় করবো, ওই জায়গায় ব্যয় করবো, রাস্তাঘাট বানাবো, কালভার্ট, ব্রিজ, একটা বাজেট থাকবে তার। বার্ষিক, সারা বছরের যে বার্ষিক বিবৃতি, সেটা হচ্ছে বাজেট। বাজেটের বাংলা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। হ্যাঁ, এই বাজেট বাংলাদেশ সংবিধানের কত নম্বর? সম্ভবত 87। এই 87 নম্বর না, আমার অনেকদিন সংবিধান পড়া হয় না। বাজেট সম্ভবত 87 নম্বর সংবিধানে, এটা পরীক্ষাতে আসছে। এটা একটু লিখেন, আমি ভুল লিখলাম কিনা, যাদের মুখস্থ আছে বলেন,
বাজেট সংবিধানের 87 নং অনুচ্ছেদে আছে। আমি কি এটা ভুল লিখছি? আমি কি এটা ভুল লিখলাম কিনা? বাজেট আয় ব্যয়। আচ্ছা, বাজেট পরিকল্পিত আয় ব্যয়ের বিবরণী। ও বাবা, আপনি মনে হয় ডিকশনারি দেখছেন। এই যে অয়ন বিশ্বাস বিসিএস আসছিল বার্ষিক আয়ের বার্ষিক আর্থিক বিবৃতি। আচ্ছা, তাহলে ঠিক আছে, ব্রেন তাহলে খারাপ হয়ে যায় না, বুড়ো হইলেও এখনো কাজ করে। তাহলে এখানে কি সংবিধানের 87 নম্বরে বাজেট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই সংবিধানে বাজেট শব্দটা ওভাবে নাই। হ্যাঁ, সংবিধানে বাজেট কি লেখা আছে? আর্থিক বার্ষিক আর্থিক বিবৃতি। হ্যাঁ, বাজেট ওভাবে সম্ভবত নাই, এরকম কিছু আর কি। আচ্ছা, বলেন তো। আচ্ছা, 87 নম্বর, ওকে। হ্যাঁ, আচ্ছা, উপমহাদেশে কয়েকটা তথ্য লেখেন। উপমহাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন। প্রথম বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1861 সালে। বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন কে? তাজউদ্দিন আহমেদ 1972 সালে। তাজউদ্দিন আহমেদ 1972 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা যাই হোক, এটা লেখা রাখেন, স্টার দিয়ে রাখেন। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে তাজউদ্দিন আহমেদ 1972 সালে। তাজউদ্দিন আহমেদের যে বর্তমান সোহেল তাজ, ওনার বাবা, বডি বিল্ডার। হ্যাঁ, বিয়ে করছে আরেক বডি বিল্ডার। আমার মনে হয় যে দুইজনে জিম করতে করতে শেষ। আচ্ছা, বডি বিল্ডার ভিডিও দেখি মাঝে মধ্যে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের বাজেটের ধরন। বাংলাদেশের বাজেটের প্রকৃতি। বাংলাদেশের বাজেটের প্রকৃতি কি প্রকৃতি? বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে একটু নোট দেওয়া, যে বাজেট মোটামুটি দুই ভাবে ভাগ করা যায়। বাজেটের একটা হচ্ছে ঘাটতি বাজেট, আর হচ্ছে উদ্বৃত্ত বা বাড়তি। উদ্বৃত্ত বানান কি এখানে? কি আছে? আচ্ছা 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 আচ্ছা, উদ্বৃত্ত বানান হচ্ছে রসু দ উদ্বৃত্ত বাজেট। আচ্ছা, বাজেট দুই ধরনের মানে ইয়া করা যায়, একটা হচ্ছে ঘাটতি বাজেট, আর হচ্ছে উদ্বৃত্ত বাজেট। হ্যাঁ, ঘাটতি বাজেটে হচ্ছে টাকা শেষ হয়ে যায়, টাকা নাই, বাজেট করছে এক, খরচ হয়ে গেছে বেশি। ঘাটতি বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি, আর উদ্বৃত্ত বাজেটে আয়ের থেকে ব্যয় কম। এগুলো উন্নত দেশে হয়, আর ঘাটতি বাজেট হচ্ছে যে আমাদের তো বাংলাদেশ বা গরিব দেশে। ঠিক আছে, উদ্বৃত্ত হচ্ছে আয়ের থেকে ব্যয় কম, বাজেট করছে 5,000 কোটি, হ্যাঁ,
ধরেন ব্যয় করছে 2 কোটি বা 3,000 কোটি, বাকি টাকা রয়ে গেছে, এগুলো উন্নত দেশে উদ্বৃত্ত বাজেট হয়। আর আমাদের ঘাটতি বাজেট, টাকা বাজেট খালি করে আছে, টাকা নাই, এনে দান নাই, ওনে দান নাই, ওনতে লোন নাই, বিশ্ব ব্যাংকে লোন নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু লিখে রাখেন, বাজেট মোটামুটি এই উদ্বৃত্ত আর ঘাটতি, বাংলাদেশেরটা হচ্ছে ঘাটতি বাজেট, ঠিক আছে। আমি কিন্তু এই জিনিস, এই যে ব্যাংকের প্রস্তুতি নিতে আশা পড়ছি, এই জিনিস কিন্তু আমি আমার জীবনে করি নাই, মানে আপ টু অল মাস্টার্স, এই ঘাটতি বাজেট, এই বাজেট, এই বাজেট, হ্যাঁ হ্যাঁ। আপনারা আমার, আমি জানি আপনারা যারা আমার ক্লাস করতেছেন এরা অনেকে আছেন এই গত 5-7 বছর এগুলো নিয়ে আছেন, হ্যাঁ, অনেক ভালো পারেন, কিন্তু মানে অনেকে আছে যে আইডিয়াই নাই, হ্যাঁ। তো এতটুকু আইডিয়া থাকলেই মোটামুটি হবে, হ্যাঁ। ব্যাংকের চাকরির জন্য আপনার অত বেশি দরকার নাই, হ্যাঁ, এতটুকু ইয়ে করলে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা টার্ম আপনাদেরকে একটু ইয়ে করে দিই, টার্ম, একটা টার্ম আছে, হ্যাঁ, পিপিপি, পিপিপি, এটা একটা টার্ম, এর অর্থ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট, কয়টা বাজে, পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ব্যাংকিং কিছু টার্ম আছে, এগুলা আপনাকে মানে জানতে হবে, হ্যাঁ। পিপিপি অর্থনৈতিক সম্পর্কে কিছু টার্ম আছে, সেটা হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এগুলা পরীক্ষায় আসছে, এই জন্য আমি লিখে দিলাম, হ্যাঁ। ওগুলো সবই পরীক্ষাতে আসছে ভাই, হ্যাঁ। আর কিছু জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে ক্যামেল রেটিং, ক্যামেল, CAMEL, ক্যামেলস, ক্যামেলস রেটিং, RATING, ক্যামেলস রেটিং। ক্যামেলস রেটিং হচ্ছে এটা দিয়া ব্যাংকের, লিখে রাখেন, ব্যাংকের অবস্থা বোঝা যায়, স্বাস্থ্যে, ব্যাংকের স্বাস্থ্য। যেমন আমরা যদি হচ্ছে যে ইয়া করি, আমার স্বাস্থ্য কেমন, তাহলে আমরা কি করি, ওজন, আমার রক্ত পরীক্ষা, হ্যাঁ, রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা, এক্স রে, কতগুলো টেস্ট করি, টেস্ট করে বলি যে না এর স্বাস্থ্য মোটামুটি ভালো, রোগ টোগ কম আছে, বেশি আছে, বা রোগ নাই, হ্যাঁ। তো ব্যাংকেরও স্বাস্থ্য টেস্ট আছে, হ্যাঁ। তো ব্যাংকের স্বাস্থ্য টেস্ট হচ্ছে এই যে ক্যামেল রেটিং দ্বারা ব্যাংকের স্বাস্থ্য টেস্ট করা হয়, হ্যাঁ, ব্যাংকের স্বাস্থ্য টেস্ট করা হয়। এখন এই ক্যামেল রেটিং, হ্যাঁ, এই যে আমরা মাঝে মাঝে আপনার পত্রিকায় দেখবেন এই বলে এ ক্যাটাগরির ব্যাংক, বি ক্যাটাগরির ব্যাংক, সি ক্যাটাগরির ব্যাংক, ডি ক্যাটাগরির ব্যাংক, ভালো খারাপ মন্দ ব্যাংক আছে। এই ক্যামেল রেটিং এর উপর ভিত্তি করে, পয়েন্টের উপর ভিত্তি করে এই ব্যাংকগুলোকে আলাদা করা হয়। এরকম গ্রেড আছে, টোটাল 5টি গ্রেড আছে, হ্যাঁ। ক্যামেল রেটিং হচ্ছে ব্যাংকের, আচ্ছা একটু লিখে দিই, হ্যাঁ, এই কোনটায় কি বোঝায় দেখেন। সি হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুইসি, ক্যাপিটাল অ্যাডিকুইসি, ক্যাপিটাল অ্যাডিকুইসি, এটা হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, এটি মুখস্থ না করলে চলবে, খালি এইটা জানলেই হবে, মানে আমি জাস্ট বুঝাচ্ছি যে আপনি যখন ব্যাংকার হবেন এই জিনিসগুলো আপনার লাগবে আর কি, আমার ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, আমি যা সেজন্য লিখে দিচ্ছি, হ্যাঁ। সিতে ক্যাপিটাল হচ্ছে অ্যাডিকুইসি, এটা হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, এম এ হচ্ছে ম্যানেজমেন্ট, এম এম এ এন ই জি, ম্যানেজ,
MANT ম্যানেজমেন্ট, ইতে হচ্ছে আর্নিংস, এল এ হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি, আর এস এ হচ্ছে সেন্সিটিভিটি, হ্যাঁ এই CAMELS সেন্সিটিভিটি। এগুলা হচ্ছে এই পয়েন্ট। ক্যাপিটাল এডুকেসি, কত কি পরিমাণ ক্যাপিটাল আছে, অ্যাসেট ইকুয়ালিটি কোয়ালিটি, কি পরিমাণ সম্পদ তার আছে, বন্ধক হোক বা যাই হোক। ম্যানেজমেন্ট, ব্যাংকিং ম্যানেজমেন্টটা কেমন, হ্যাঁ। আর্নিংস, ব্যাংকের আয় কেমন হতেছে। লিকুইডিটি, কি পরিমাণ ক্যাশ টাকা আছে। লিকুইডিটি মানে তারল্য, এটা তারল্য, হ্যাঁ, এটার উপর একটা আলাদা ক্লাস পাবেন, পয়েন্ট পাবেন। লিকুইডিটি মানে ক্যাশ টাকার ফ্লো। বলে না মাঝে মাঝে ব্যাংকের তারল্য সংকট হয়েছে, ব্যাংকে যখন ক্যাশ টাকা না থাকে তখন সেখানে লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট দেখা যায়, সেই হচ্ছে লিকুইডিটি। সেন্সিটিভিটি, এগুলোর উপরে ভাগ করে একটা ব্যাংকের স্বাস্থ্য কেমন, ব্যাংকটা ভালো না খারাপ, এরকম হচ্ছে 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। 5টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্যাটাগরি, 5টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি ক্যাটাগরি আছে? A B C D E, A B C D E, এগুলো আপনারা পেপারে দেখবেন। বলে A ক্যাটাগরি ব্যাংক ভালো ব্যাংক, B ক্যাটাগরি ব্যাংক খারাপ ব্যাংক, C ক্যাটাগরি ব্যাংক মোটামুটি ব্যাংক, D ক্যাটাগরি এরকম। এগুলোর উপরে কি ক্যাপিটাল আছে, কি অ্যাসেট আছে, কি ম্যানেজমেন্ট কেমন, আর্নিংস কেমন, লিকুইডিটি কেমন, সেন্সিটিভিটি কেমন। ঠিক আছে কেমন? ওর বাবা, এটা পরীক্ষায় আসছে, এই এটা মনে রাখবে কোনটা কি পরীক্ষায় আসছে। হ্যাঁ, ক্যামেলের আসছে পরীক্ষাতে, দেখলাম মাত্র ক্যামেল পরীক্ষাতে আসছে। ক্যামেল সাহেব পরীক্ষাতে আসছে। ওকে, এবার দেখি এই যে যতটুকু শিখলেন এতটুকু কি কি কাজে লাগলো দেখি। দেখেন, এই যে এখানে আছে, দেখেন কোশ্চেন, ক্যামেল রেটিং, camel's rating, camel system that dash, camel's rating হচ্ছে একটা পদ্ধতি সিস্টেম। এটা কি বোঝা যায়, জাস্ট উত্তরগুলো লিখে দেই। camel's rating is a bank, আচ্ছা এখানে কি লেখছে, banks camels according to their quality, ranks camels according to their quality. Camel setting is a system. এই সিস্টেমে কি করা হয়, ranks camels according to their quality, ব্যাংকের যে কোয়ালিটি আছে সেই অনুযায়ী তাদেরকে কি করা হয়, র‍্যাঙ্ক দেওয়া হয়। A rank, B rank, C rank, D rank, E rank, এই র্যাঙ্কগুলো কিভাবে দেওয়া হয়, তাদের কোয়ালিটি অনুযায়ী। তাহলে camels is a system that ranks camels according to their quality। ঠিক আছে, এরপর দেখেন, এবার একটা পরীক্ষাতে আসছিল যে ক্যামেলস এর
এ অর্থ কি, এই ক্যামেলস এর এ অর্থ কি? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি তে আসছে, হ্যাঁ, বিবিএডি তে আসছে। কি আসছিল, কি আসছিল? ইন দা ক্যামেল, ইন দা ক্যামেল, CAMEL, in the camel, A stands for, A stands for dash. বলছে ক্যামেলের মধ্যে যে এ আছে, এই যে এই ক্যামেলের মধ্যে যে এ আছে, এ স্ট্যান্ডস ফর কি? এ ফর অ্যাডিকুইটি, সরি অ্যাসেট কোয়ালিটি, সরি ASSET। তাহলে আপনার ক্যামেলের কোনটার কি অর্থ জানতে হবে। হ্যাঁ, আসছে পরীক্ষাতে, কিছু করার নাই। আরো কয়েকটা আসছে, ওগুলো আমি লিখলাম না, ঠিক আছে। আরেকটা জিনিস একটু লিখে রাখবেন, স্ট্রেস টেস্ট, স্ট্রেস টেস্ট, STRE, স্ট্রেস টেস্ট, এটা লিখে রাখেন। স্ট্রেস টেস্ট রিলেটেড টু bank health, related to bank health। একটা কোশ্চেন ছিল যে স্ট্রেস টেস্ট দ্বারা কি বোঝায়, স্ট্রেস টেস্ট কি বোঝায়? আসো আসো বাবার কাছে আসো, আসো আসো। স্ট্রেস টেস্ট দ্বারা কি বোঝায়? এটা রিলেটেড টু ব্যাংক হেলথ, অর্থাৎ ব্যাংকের স্বাস্থ্য, ব্যাংকটা ভালো খারাপ মন্দ কোন কোয়ালিটির, এগুলা বোঝানো যায় কি দেয়া? স্ট্রেস টেস্ট দ্বারা ব্যাংকের স্বাস্থ্য বোঝানো যায়। মানুষের যেমন স্বাস্থ্য আছে, ব্যাংকেরও এরকম স্বাস্থ্য আছে, স্ট্রেস টেস্ট দ্বারা স্বাস্থ্য বোঝা যায়, ঠিক আছে। ওকে, অ্যাকসেপ্টেড। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি যতটুকু পড়াইলাম এগুলা সুন্দরভাবে একদম সংগ্রহ করে খাতায় নোট করে থাকবেন। ছোট ছোট যে কোশ্চেনগুলা, এগুলা এই ক্লাসে যা পড়াই একদম যেভাবে লিখে দেই ঠিক এভাবেই মুখস্থ করবেন, এটাই আপনার নোট, ক্লাস নোটই নোট। আর যেগুলো বড় কোশ্চেন, ফোকাস রাইটিং এর জন্য এসে রচনা, হ্যাঁ, তিন-চার, ওগুলো আমি দিয়ে দেবো, নোট করে নিয়ে দিই। আর ক্লাসে যেগুলো পড়াই এটাই নোট। হ্যাঁ, আর আপনাদের একটা এই দুটো গ্রুপে লিংক দেওয়া আছে, গ্রুপে ওখানে যুক্ত হবেন। খুদাই বাতাস খেতে যায় না ওখানে, ওখানে অঙ্ক করে হচ্ছে বা হচ্ছে যে যেদিন যে ক্লাস থাকবে ওটা নোট করে ওখানে পোস্ট করবেন। হ্যাঁ, আর আমি সেদিন একটা বলছি যে নিজে সাইডে বুঝায় বাইরে গেলে একদম মনে করেন যে চুল টুল স্পাইক করে লিপস্টিক মাইখা ছেলেরা আবার কোট টোট পরে যান না সুন্দর করে, তা আপনি একটা পোস্ট ইয়ে দিবেন, ওটা যাতে একটু সুন্দর হয়, একটু গোছানো, মানে নোট খাতা না, এটা এটা আপনার এখানে আরো ধরেন যে চাকরি 2-3 বছর থাকবে, চাকরি একটা হইলেও তো আপনার মিনিমাম 1 বছর এটা রাখা লাগবে। এরপরে চাকরি হইলে কি থেমে যাবেন? আরো পরীক্ষা দিবেন না? ধরেন আপনার অফিসারে চাকরি হলো, সিনিয়র অফিসারে দিবেন না? সিনিয়র অফিসারে হলো, এডিতে দিবেন না? তার 2-3 বছর আপনার পড়া লাগবে, চাকরি হইলেও তো পরীক্ষা দিবেন, তো এটা সংরক্ষণ করতে হবে। এখন এখন যদি কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং মানে এরকম বিশ্রী মানে ইয়েতে করেন, তাহলে তো পরে খুঁজে পাবেন না। সো একটু ভালো করে নোট করেন যাতে থাকে। হ্যাঁ, আর যাদের নোট ভালো হয় এদেরগুলো আমি পেজে শেয়ার করব, ঠিক আছে, আপনি ফেমাস হয়ে যাবেন। তো যাই হোক, হ্যাঁ এই আজকে তো আমি অনেক কিছু পড়াইলাম, আপনারা কি বুঝছেন? হ্যাঁ, আমি কিন্তু এই যে মানে এই যে ম্যাক্সিমাম টপিক গুলা কিন্তু আমি নিজেও এগুলা জীবনে পড়ি নাই আপ টু মাস্টার্স। আমি এই যে ব্যাংকের প্রস্তুতি নিতে আইসা এই জিনিসগুলা পড়ছি, আর আপনাদের এই যখন পড়াইতে আসছি
তখন একটু ব্যাখ্যা করাও শিখছি। আগে কিন্তু আমি এই জিনিস আমার তো লাইন আলাদা, মানে আমার দরকার ছিল না আর কি। ইংলিশ ক্লাসগুলো মন মতো হচ্ছে না, বাকি সব ঠিক আছে। আমাদের স্কুলে কি ঈদের বন্ধ থাকবে না? আচ্ছা, সামিউল ইসলাম, ক্লাস চলতে থাকুক। হ্যাঁ, ঈদের বন্ধ তো এবার 9 দিন, ক্লাস চলতে থাকুক, সমস্যা নাই। ঈদ এখনো বাকি আছে, দেরি আছে, ক্লাস করতে থাকেন। হ্যাঁ, ক্লাস করতে থাকেন। অন্য জায়গায় তো ক্লাস হয় না, আমাদের এখানে ক্লাস চলতেছে। হ্যাঁ, ক্লাস চলতে থাকুক, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি না? ঠিক আছে। আর আপনাদের বাসায় যদি ইয়াতে বই টই থাকে সাধারণ জ্ঞানের, ওখানে এই ইয়াগুলো একটু দেখতে পারবেন, টপিকগুলো একটু দেখেন, ব্যাংকিং এর গুলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ও মঙ্গলবার আপনাদের পরীক্ষা হবে, ম্যাথের 3টা টপিক শেষ হয়েছে। লেকচার 1 নাম্বার ফ্র্যাকশন, লেকচার 2 রেশিও, লেকচার 3 পার্সেন্টেজ, 3টা শেষ হয়েছে। মঙ্গলবার এর উপর 30 নম্বরের পরীক্ষা হবে, সবাই উপস্থিত থাকবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।